আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত জানাই। আজকের যে ভিডিও, সেই ভিডিওটা হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি যে তোমাদের গল্প, সেই গল্পের সমস্ত রকমের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ, এসিকিউ, 3 নাম্বার, 5 নাম্বার, যত রকমের প্রশ্ন যেভাবে আসতে পারে নিয়ে আলোচনা করা হয়েছে। এর বাইরে আশা করা যায় তোমাদের এই পাঠ্য গল্প থেকে আর অন্য কোনো প্রশ্ন হতেই পারে না। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের বহুরূপী গল্পের প্রথমে আমরা চলে এসেছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তরের আলোচনায়। প্রথম প্রশ্ন, সব্যসাচীর ছদ্মনাম কি ছিল? ক গিরিশ পাত্র, খ গিরিশ পূর্ণপাত্র, গ গিরিশ মহাপাত্র, ঘ গিরিশ তলোয়ারকর। সঠিক উত্তর গ গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাগে পাওয়া গিয়েছিল 2টি টাকা ও গন্ডা 6 পয়সা। খ 1টি টাকা ও গন্ডা 4 পয়সা, গ 2টি টাকা ও গন্ডা 4 পয়সা, ঘ 1টি টাকা ও গন্ডা 6 পয়সা। সঠিক উত্তর হলো 1টি টাকা ও গন্ডা 6 পয়সা। পরের প্রশ্ন, তবে এই বস্তুটি পকেটে কেন? বস্তুটি হলো ক 1টি টাকা, খ কাঠের পেন্সিল, গ গাঁজার কলিকা, ঘ 1টি স্কেল। সঠিক উত্তর গ গাঁজার কলিকা। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি হলেন ক জগদীশবাবু, খ গিরিশ মহাপাত্র, গ নিমাইবাবু, ঘ অপূর্ব। সঠিক উত্তর গ অপশন নিমাইবাবু। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সে যেদিন নিজে খায়নি, বক্তা হলেন ক জগদীশবাবু, খ নিমাইবাবু, গ অপূর্ব, ঘ গিরিশ মহাপাত্র। সঠিক উত্তর ক জগদীশবাবু। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব রাজি হয়েছিল যার অনুরোধে? ক কাকিমা, খ বৌঠান, গ খ্রিস্টান মেয়ে, ঘ রামদাসের স্ত্রী। সঠিক উত্তর রামদাসের স্ত্রী। পরের প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন ক অপূর্ব, খ রামদাস, গ জগদীশবাবু, ঘ নিমাইবাবু। সঠিক উত্তর হলো খ অপশন রামদাস। পরের প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধু হলেন ক জগদীশবাবু, খ রামদাস, গ নিমাইবাবু, ঘ গিরিশ মহাপাত্র। সঠিক উত্তর নিমাইবাবু। পরের প্রশ্ন, এমনি তাদের অভ্যাস হয়ে গেছে, কাদের অভ্যাস হয়ে গেছে? ক ভারতীয়দের, খ ইংরেজদের, গ ইউরোপীয়দের, ঘ জার্মানদের। সঠিক উত্তর হলো ক ভারতীয়দের। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? ক পুলিশ স্টেশনে, খ জাহাজ ঘাটে, গ রেল স্টেশনে, ঘ বিমানবন্দরে। সঠিক উত্তর গ অপশন রেল স্টেশনে। পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, আপাতত ভামো যাচ্ছি, বক্তা হলো ক গিরিশ, খ রামদাস, গ অপূর্ব, ঘ নিমাইবাবু। সঠিক উত্তর গ অপশন অপূর্ব। পরের প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে অপূর্বকে কথাটি বলেছিলেন? ক বর্মার জেলা শাসক, খ বর্মার সাব ইন্সপেক্টর, গ রেঙ্গুনের সাব ইন্সপেক্টর, ঘ বড় সাহেব। সঠিক উত্তর খ বর্মা সাব ইন্সপেক্টর। পরের প্রশ্ন, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সেই যে বর্মায় এসেছে এই খবর সত্য, বক্তা ক জগদীশবাবু, খ নিমাইবাবু, গ রামদাস তলোয়ারকর, ঘ অপূর্ব। সঠিক উত্তর খ অপশন নিমাইবাবু। পরের প্রশ্ন, আমি বাবু ধর্মভীরু মানুষ কথাটি বলেছে? ক গিরিশ মহাপাত্র, খ নিমাইবাবু, গ অপূর্ব, ঘ রামদাস। সঠিক উত্তর ক গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, পথের দাবি কাহিনীটি যে উপন্যাসের অংশবিশেষ তা হলো? ক পল্লী সমাজ, খ পথের দাবি, গ অরক্ষণীয়া, ঘ শ্রীকান্ত। সঠিক উত্তর খ অপশন পথের দাবি। পরের প্রশ্ন, হল ঘরে মোটঘাট নিয়ে বসেছিল কতজন বাঙালি? ক জন 4, খ জন 5, গ জন 6, ঘ জন 7। সঠিক উত্তর হলো গ জন 6।
পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্টের নাম: ক অপূর্ব রায়, খ সব্যসাচী চক্রবর্তী, গ সব্যসাচী মল্লিক, ঘ নিমাইবাবু। সঠিক উত্তর গ সব্যসাচী মল্লিক। পরের প্রশ্ন, পুলিশ কাকে খুঁজছিল? ক রামদাসকে, খ অপূর্বকে, গ সব্যসাচী মল্লিককে, ঘ গিরিশ মহাপাত্রকে। সঠিক উত্তর গ সব্যসাচী মল্লিককে। পরের প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, সব্যসাচী মল্লিকের চোখের দৃষ্টিতে কি প্রবেশ করতে সাহস করে না? ক জরা, খ মৃত্যু, গ আনন্দ, ঘ দুঃখ। সঠিক উত্তর খ মৃত্যু। সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। কথাটি বলেছেন ক পুলিশ অফিসার, খ অপূর্ব, গ জগদীশবাবু, ঘ নিমাইবাবু। সঠিক উত্তর ঘ নিমাইবাবু। পরের প্রশ্ন, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। বক্তা হলেন ক রামদাস, খ অপূর্ব, গ জগদীশবাবু, ঘ নিমাইবাবু। সঠিক উত্তর অপূর্ব, অর্থাৎ খ অপশন। এই 21টি ছিল তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং উত্তর। এরপরে চলে এসেছি আমরা এসে কিউ টাইপ, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরের আলোচনায়। সেখানেও প্রশ্নমান হচ্ছে 1। প্রথম প্রশ্ন দেখে নিই আমরা, চলো। কিন্তু শখ 16 আনায় বজায় আছে, কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? উত্তর, পথের দাবি রচনাংশ অনুসারে বর্মা পুলিশের বড় কর্তা নিমাইবাবু পুলিশের চোখে সন্দেহভাজন হিসাবে ধৃত গিরিশ মহাপাত্রের বেশভূষার বাহার ও পরিপাট্য দেখে সহাস্যে অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, তবে বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? পথের দাবি রচনাংশ অনুসারে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাঁজার কলকের কথা নিমাইবাবু বলেছেন। পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, রামদাস ও অপূর্ব কেন একসঙ্গে জলযোগ করত? পথের দাবি রচনাংশ অনুসারে অপূর্ব সহকর্মী রামদাস তলোয়ারকরের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল যতদিন না পর্যন্ত মা বা অন্য কোনো মহিলা এদেশে এসে তার বাসায় উপযুক্ত ব্যবস্থাদি করছে ততদিন ছোট বোনের কাছে সামান্য জল গ্রহণ করতে হবে। তাই দুজনে একসঙ্গে প্রতিদিনই টিফিনের সময় জলযোগ করত। পরের প্রশ্ন, অপূর্ব সহাস্যে কহিল, কি কহিল? উত্তর হলো, রেঙ্গুন রেল স্টেশনে অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের দ্বিতীয়বার দেখা হয়। গিরিশের প্রশ্নের উত্তরে অপূর্ব তার ভামো যাওয়ার কথা জানায় এবং গিরিশ কোথায় যাচ্ছে তা জানতে চায়। পরের প্রশ্ন, রামদাস হাসিয়া কহিল, রামদাস কি বলেছিল? পথের দাবি রচনাংশ অনুসারে রামদাস হেসে অপূর্বকে বলেছিল যে পুলিশ চোর ডাকাত ধরার পরিবর্তে বর্তমানে বুনো হাঁস তথা দেশপ্রেমিক বিপ্লবীদের ধরতেই বেশি তৎপর। 6 নম্বর কোশ্চেনে দেখো, পলিটিক্যাল সাসপেক্টের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পথের দাবি রচনাংশ অনুসারে পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী মল্লিক। কোশ্চেন নাম্বার 7, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গেল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে আলোচ্য অংশে দেখা গেল পুলিশ স্টেশনের সামনে হল ঘরে জনা ছয়েক বাঙালি বসে আছে আর পুলিশ তাদের মালপত্র তল্লাশি করছে। লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। উত্তর হলো, পথের দাবি রচনাংশে সব্যসাচী মল্লিকের বিচিত্র পোশাকের ও অসুস্থতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেও তার বুদ্ধিদীপ্ত চোখ দুটিকে সে লুকোতে পারেনি। সে চোখের সামনে কপটতার চেয়ে সরে দাঁড়ানোই ভালো। পরের প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল? উত্তর দেখো, গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া যায় একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা। পকেট থেকে পাওয়া যায় একটা লোহার কম্পাস ও ফুটরুল। এছাড়া বিড়ি ও দেশলাই ও গাঁজার কলকেও পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন? উত্তর দেখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশে বুড়ো মানুষ অর্থাৎ পৌর নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরের প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলে বলা হয়েছে? উত্তর দেখো, উদ্ধৃতিটির বক্তা অপূর্ব সহকর্মী তলোয়ারকর। দুঃখ ঘটার মতো কথাগুলি হলো, ইংরেজ পুলিশ নিমাইবাবু অপূর্বর আত্মীয় হলেও স্বাধীনতা যুদ্ধে আত্মনিয়োগকারী সব্যসাচী তার বেশি আপন। পরের প্রশ্ন, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায়
নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা? উত্তর দেখে নাও। অপূর্ব বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়া সত্ত্বেও উপস্থিত ভারতীয়রা অভ্যেসবশত এর কোনো প্রতিবাদ করেনি, এ কথা মনে করেই অপূর্বর এই মনোকষ্ট। পরের প্রশ্ন, আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। কি দেখে আসার কথা বলা হয়েছে? পথের দাবি পাঠ্যাংশে অপূর্বর বড়বাবু তাদের ভামু, ম্যান্ডেল, শোয়েবো, মিথিলা এবং প্রমো এই অফিসগুলির বিশৃঙ্খলা ও গোলযোগের কথা বলেছেন। সেগুলিকে এই অপূর্বকে দেখে আসার কথা বলেছেন। পরের প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। কোন বিষয়টিকে ভ্রম বলা হয়েছে? ভামো যাত্রাকালে ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট থাকায় অপূর্ব রাত্রের ঘুমটা ভালোই হবে ভাবলেও পুলিশি তদন্ত ও ভারতীয় বলে তাকে অসম্মানিত হতে হয়। এটাই ছিল তার ভুল বা ভ্রম। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের গায়ে কোন ধরনের পোশাক ছিল? পথের দাবি গল্প অনুসারে গিরিশ মহাপাত্রের গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, আর তার বুক পকেট থেকে একটি বাঘ আঁকা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছিল, তবে কাঁধে উত্তরীয়ের কোনো বালাই ছিল না। পরের কোশ্চেন, পরকে সে যদি নিজে খাইনে, কখন এমন উক্তি করা হয়েছে? পথের দাবি রচনাংশ অনুসারে খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের কাছে একটি গাঁজার কলকে পাওয়া যায়। গিরিশ জানায় যে সে বন্ধু বান্ধবদের গাঁজা দিলেও নিজে খায় না। তার এ কথায় চটে গিয়ে জগদীশবাবু প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছিলেন। পরের প্রশ্ন দেখো, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন। জগদীশবাবু চটে ওঠার কারণ কি? পথের দাবি গল্প অনুসারে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ গিরিশ মহাপাত্রের আচার আচরণে বিদ্যমান থাকা সত্ত্বেও সে গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেছিল, এই জন্যই জগদীশবাবু চটে গিয়েছিলেন। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি রচনাংশে কেন্দ্রীয় চরিত্র অপূর্ব তার সহকর্মী রামদাস তলোয়ারকে কথা বলেছিলেন। ফিরিঙ্গি ছোড়ারা বিনা দোষে অপূর্বকে তার নিজের দেশে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। অপূর্ব এই অন্যায়ের প্রতিবাদ করলে ইংরেজ স্টেশন মাস্টার শুধুমাত্র ভারতীয় হওয়ার জন্য তাকে স্টেশন থেকে কুকুরের মতো তাড়িয়ে দেয় দূর দূর করে। এই অকারণ লাঞ্ছনায় অপূর্বকে মনে মনে খুব ব্যথিত করেছিল। অনুরূপ প্রশ্ন হতে পারে, এমন তো নিত্য নিয়তই ঘটছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? 3 নম্বরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও। শরৎচন্দ্রের পথের দাবির মূল চরিত্র বিপ্লবী সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে বর্মায় আসেন। পলিটিক্যাল সাসপেক্ট হিসাবে তাকে আটক করলেও বেশভূষা ও চেহারার বিভ্রান্তিতে পুলিশ তাকে ছেড়ে দেয়। বছর 32-এর সব্যসাচীর গায়ে ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। রোগা চেহারার মানুষটি সামান্য পরিশ্রমেই হাঁপাতে ও কাশতে থাকেন। দেখে আশঙ্কা হয় সংসারের মেয়াদ বুঝি তার ফুরিয়ে এসেছে। তাকে আলাদাভাবে চোখে পড়ে তার রোগা মুখের দুটি চোখের অদ্ভুত দৃষ্টির জন্য। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এই প্রশ্নটা তোমাদের আগের বারে না এসেছে তাহলে এবারে আসতে চলেছে 3 নম্বরে কিংবা 5 নম্বরে। দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? উত্তর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের অন্তর্গত পথের দাবি গল্পে নিমাইবাবুর কথায় বাবুটি হলো ছদ্মবেশী গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রের চুলের বাহারি ছাড়, চুলে সুগন্ধি তেল, পরনে রামধনু রঙের জাপানি সিল্কের পাঞ্জাবি ও বিলেতি মখমল পাড়ের সূক্ষ্ম কালো শাড়ি, পকেটে বাঘ আঁকা রুমাল, পায়ে হাঁটু পর্যন্ত লাল ফিতে দিয়ে বাঁধা সবুজ মোজা ও বার্নিশ করা পামসু, হাতে হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, এগুলো দেখেই কিন্তু নিমাইবাবু এই উক্তি করেছিলেন যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে। এই ছিল পথের দাবি গল্পের সমস্ত রকম প্রশ্ন নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের দিন শুভ হোক। গুড বাই।